দুর্দান্ত খবর, মানে প্রচলিত খবরের বাইরে। কেন? কারণ আমরা তো জানি যে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে এগুলো হলো আমেরিকার তাবেদার রাষ্ট্র, এবং আমেরিকাই বস্তুত পাহারা দিয়ে, তাদের সেনাবাহিনী দিয়ে, চৌকি পাহারা দিয়ে এখানকার জনবিচ্ছিন্ন এবং জনবিরোধী এক নাক যে শাসকগুলো আছে, যেমন আমির, বাদশাহ, সুলতান, এরাই তো ক্ষমতায় থাকে, তাই না? তো খবর বেরিয়েছে কি এবার ওমানকে বোমা মেরে গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। অর্থাৎ এই ওমানের যে আমির আছে, তা সে তো আসলে জনগণ দ্বারা নির্বাচিত নয়, এবং এই ওমানেও কিন্তু আমেরিকান ঘাঁটিমাটি আছে, এবং এরাই বস্তুত এই সমস্ত জনবিরোধী, জনবিচ্ছিন্ন আমির, সুলতান, বাদশাহ এদেরকে রক্ষা করে। অর্থাৎ এই আমেরিকার সাথে এই সমস্ত দেশগুলোর একেবারে মানে খুবই কঠিন বন্ধুত্ব। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই বন্ধুদের এই মধ্যে একটা এই ওমান, তাকে কেন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ট্রাম্প? তো খবরে আমরা একটু যাই, দেখি কেন হঠাৎ করে ট্রাম্প এর বিরুদ্ধে ক্ষেপলো, আমরা সেটা একটু ভালো করে দেখি। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভূরাজনৈতিক সংঘাতের জেরে এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানের ওপর ভয়াবহ বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অর্থাৎ 17 আগস্ট মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। গুড। মার্কিন প্রেসিডেন্ট দ্ব্যর্থহীন ভাষায় জানান, এই ইস্যুতে ওয়াশিংটনের কৌশলগত পদক্ষেপে ওমান যদি কোনো ধরনের বাধা হয়ে দাঁড়ায়, তবে মার্কিন সামরিক বাহিনী দেশটিকে বোমা মেরে পুরোপুরি গুড়িয়ে দেবে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকেই কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় ইরান। এর ফলে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলের বাজারে। বর্তমানে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে এবং আভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ সামলাতে এই নৌপথটি পুনরায় চালুর বিষয়ে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসনের ধারাবাহিক আগ্রাসী আচরণের অভিযোগ তুলে তাদের সঙ্গে সরাসরি কোনো সমঝোতায় যেতে আপাতত অস্বীকৃতি জানিয়েছে তেহরান। ভালো কথা, সেটা তো আমরা জানি যে এই আজ চুক্তি হয় তো কাল আবার ভঙ্গ হয়, কিন্তু ফাইনালি তো কোনো চুক্তি বাস্তবায়ন হয় না। আর ওখান দিয়ে যে জাহাজটা যেগুলো চলাচল করে তার উপরে কথা নেই, বার্তা নেই, ইরান মিসাইল মারে, তাই না? আর ইরান যে সমস্ত পাহাড় পর্বতের ঘুপসি গাপসির মধ্যে মিসাইল লুকিয়ে রাখছে, আমেরিকা তো বহু চেষ্টা করছে ওখানে বোমা টোমা মেরে এগুলো ধ্বংস করা, কিন্তু আমার কাছে সন্দেহ হয় আমেরিকা আসলে চায়ও না যে এটার সমাধান আসলে হোক। আমি আগে অনেক ভিডিওতে আমি বলছি, ইরান চাচ্ছে যুদ্ধটাকে দীর্ঘায়িত করার জন্য, এই কারণে যে, এবং একই সঙ্গে হুতিরা যাতে ক্ষেপে লোহিত সাগরের এদিক দিয়ে বাবেল মানদেব ওই অঞ্চল দিয়ে, অর্থাৎ ওই ইয়েমেনের পাশ দিয়ে যে, মানে লোহিত সাগরের যে প্রণালী আছে ওর নামটা কি, বাবেল মানদেব, তাই তো? তো ওখান দিয়ে যে জাহাজটা যাচ্ছে, বিশেষ করে সৌদি আরবের যে জাহাজটা যায়, সেই জাহাজের ওপরে ওই ক্ষেপণাস্ত্র মারতেছে কারা, হুতিরা। এবং আমেরিকা মাঝে মাঝে গিয়ে ওখানে 2-4টা বোমা টোমা মারে, আবার সৌদি আরবও মারে, বাট ওই পর্যন্ত। কিন্তু আমেরিকা আমার কাছে যেটা মনে হয়েছে কোনোভাবেই চাচ্ছে না যে এই যুদ্ধটা বন্ধ হয়ে যাক, কারণ এখানে তাদের লক্ষ্য শুধুমাত্র ইরানকে দুর্বল করা এটা না, একই সঙ্গে এই আরব দেশগুলো যে অতিবাড় বেড়েছে, যারা নাকি আসলে সভ্য না এখনও, তাদের হাতে অঢেল টাকা, এবং টাকার কারণে তারা ধরাকে সরা জ্ঞান করে, এমনকি অনেক ক্ষেত্রে আমেরিকার স্বার্থকে ক্ষুণ্ণ করে, এবং আমেরিকার ভিতরে নানা রকম ঝামেলা তৈরি করার পিছনে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আমেরিকা তো এটা বুঝে গেছে, তাহলে কী করতে হবে, এদের মানে সাপের মাথাটা কেটে দিতে হবে, অর্থাৎ এদের অর্থনৈতিক সক্ষমতা কমিয়ে ফেলতে হবে, তার মধ্যে কাতার অন্যতম। তো যাই হোক, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবর্তে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচলের একটি নতুন বিকল্প কাঠামো তৈরি করতে
বর্তমানে ওমানের সঙ্গে নিবিড় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরান। ওই যে একেবারে হরমুজ প্রণালীর সাথে লাগোয়াই তো ওই ওমান, তাই না? তো এখন ওই ওমানের সাথে ইরান একটা সম্পর্ক তৈরি করছে এটা করে যে ওখান দিয়ে যাতে নিরাপদে জাহাজ, ওই ওমানের জাহাজ চলতে টলতে পারে বা ইরানের জাহাজ চলতে পারে এরকম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দেশ দুটির মধ্যে একটি স্বাধীন নৌ চলাচল চুক্তির রূপরেখা প্রায় চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ ইস্যুতে ওমান ও ইরানের এই দ্বিপক্ষীয় সমঝোতা প্রক্রিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ প্রভাবকে অনেকটাই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কূটনৈতিকভাবে এমন সাইডলাইন হয়ে পড়ার হতাশা থেকেই একটি মধ্যস্থতাকারী দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের এমন ঔদ্ধত্যপূর্ণ ও আক্রমণাত্মক মন্তব্য সামনে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এবার বোঝা গেছে, অর্থাৎ এখানে আমেরিকা যুগের পর যুগ ধরে এই সমস্ত আরব দেশগুলোতে জনবিরোধী জনবিচ্ছিন্ন যে সমস্ত সুলতান বাদশাহ আমির আছে তারা রাজকীয় বিলাস বেসনের দিন যাপন করে। যেহেতু তাদের তেল গ্যাস এগুলো আছে, এগুলো বিক্রি করে কিছু তো জনগণকে দেয়, যে কারণে জনগণও কিছুটা ঠান্ডা থাকে। বাট এই রাজা বাদশাদের আমিরদের যে বিলাস বেসন এগুলো শুনলে তো মাথা খারাপ হয়ে যায়, তাই না? এরা নিজেদের দেশের লোকজনদেরকে সভ্যও করে নেয়, নিজেরাও সভ্য না, এবং মানব সভ্যতাকে এলোমেলো করে দেওয়ার জন্য এরা আবার বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন জায়গায় খরচ করে। এবং এদের টাকার বদৌলতেই কিন্তু আজকে বাংলাদেশে মনে করেন যে মৌলবাদিতা মাথা ছাড়া দিয়ে উঠছে, এবং একই সঙ্গে আজকে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে গেছে। এবং মনে হচ্ছে যে যে কোনো মোমেন্টে হয়তো বা, যদি আমরা জানি যে নির্বাচিত সরকার আছে, কখন না জানি ইসলামী বিপ্লব হয়, তালেবানি স্টাইলের সরকার ক্ষমতায় চলে আসে। এর জন্যেই কিন্তু মিডল ইস্টের দেশগুলো দায়ী, কারণ একসময় এই সৌদি আরব বিপুল টাকা পয়সায় বাংলাদেশে পাঠিয়ে এখানে মসজিদ মাদ্রাসা এগুলো নির্মাণ করছে, এটা তো সবাই জানে। আজকে বাংলাদেশে ধর্মোন্মাদনার যে বাড়ন্ত এর একমাত্র কারণ হলো সৌদি আরব। এবং এরা যে শুধুমাত্র এই মানে বাংলাদেশের মতো দেশে যে এই টাকা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা গড়ে যে সর্বনাশ করেছে তাই না, পশ্চিমা দেশগুলোতেও তারা বিপুল টাকা খরচ করেছে সেখানে মসজিদ বানানোর জন্যে, মাদ্রাসা বানানোর জন্য। এমনকি নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে তারা চেয়ার তৈরি করে সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার সেখানে দিয়েছে, ডোনেশন দিয়েছে। অনেক নামকরা পণ্ডিত ব্যক্তি, প্রফেসর তাদেরকে কিনে ফেলে খোদ আমেরিকার যে আছে, আমেরিকার যে ভ্যালুস তার এগেনস্টে ওই আমেরিকার ছাত্রদেরই খেপিয়ে তুলছে। এই ধরনের রেকর্ড অলরেডি পাওয়া গেছে, আমি আগের কয়েকটা ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো বলছি। তো এখন আমেরিকার মিলিটারিদের নিরাপত্তার বলয় থেকে এরা মানে যুগের পর যুগ ধরে নিরাপদ জীবনযাপন করছে না, এবং টাকার উপরে থাকে, সোনার উপরে থাকে, সম্পদের উপরে থাকে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ওদের উচ্চাভিলাষ জন্মেছে যে ওদের যেহেতু টাকা আছে আর ওদের একটা ধর্মীয় আদর্শ আছে, সেটা কি ইসলাম। ওরা চিন্তা করছে এই টাকার ব্যবহার করে গোটা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করে গোটা দুনিয়াকে ইসলামী খিলাফতে নিয়ে আসবে, এটাই কিন্তু এদের কালেকটিভ পারপাস। তো আমেরিকা তো এটা ধরে ফেলছে বলেই কিন্তু এই যে ইরানের যুদ্ধ, শুধুমাত্র যে ওই ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, ইরান প্রতিনিয়ত ইসরায়েলকে হুমকি দেয়, ইসরায়েলকে রক্ষার জন্য ইরানের উপর আক্রমণ করছে, হ্যাঁ এটা অন্যতম কারণ। বাট তার চেয়ে বড় কারণ হলো এই মধ্যপ্রাচ্যের দেশগুলো যেভাবে সভ্যতার এগেনস্টে তারা তাদের টাকা পয়সা বিনিয়োগ করে, এটা বন্ধ করতে হবে। এখন যেহেতু এই সমস্ত দেশে আবার আমেরিকার সামরিক ঘাঁটি আছে, এবং এই সমস্ত আমির বাদশাহ সুলতান এদেরকে রক্ষাও করে, তো ডাইরেক্টলি তো এরা সে আক্রমণ করতে পারে না। একটা জিনিস খেয়াল করতে হবে, আমেরিকা এখানে যে সৈন্য টৈন্য রাখে এর পিছনে কিন্তু এই সমস্ত দেশ প্রচুর টাকা খরচ করে ঠিকই, কিন্তু এরাই আবার আমেরিকায় ওই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টাকা খরচ করে। এই যে বছরখানেক আগে ওখানে প্রচণ্ড যে আন্দোলন হয়েছিল তার পিছনে এরা প্রচুর টাকা খরচ করছিল। এই বিষয়গুলো তো ধরা খেয়ে গেছে। এখন আমেরিকার বক্তব্য হলো আমি তোদেরকে বাঁচিয়ে রাখি, আমি তোদেরকে বংশ পরম্পরায় ক্ষমতায় রেখে দেই, না হলে দেশের জনগণ তোদেরকে ধরে লাথাইয়া কোথায় লোহিত সাগরে ফেলে দিত অথবা হরমুজ প্রণালীতে ফেলে দিত, তার কোনো ঠিকানা ছিল না।
আর তোরা কি না তলে তলে আমাদের সর্বনাশ করিস। ঘটনা জটিল না? আমেরিকা কি ছাড়বে? দুনিয়ার 1 নম্বর পরাশক্তি। এই জন্যে এই যুদ্ধ এখানে কি করতে হবে, দীর্ঘায়িত করতে হবে। কথাগুলো কী কারণে বললাম জানেন? এখানে এই যে মাঝখান দিয়ে ফাঁকতালে ইরান কি কাজ করছে, এই ওমান রে করছে। ওমান নামক যে রাষ্ট্রটা একেবারে হরমুজ প্রণালীর কিন্তু একেবারে পশ্চিমে লাগোয়া, এর সাথে যোগসাজশ করছে। আর ওমানও ইরানের সাথে যোগসাজশ করে কোনো মতে তাদের জাহাজ টাহাজগুলোকে এখান থেকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্যে মানে ইরানের সাথে যোগাযোগ শুরু করছে। অর্থাৎ এখানে আমেরিকার কাছ থেকে পারমিশন নেন নাই। তো আমেরিকা এটাকে ভয়াবহ উদ্ধত্ত হিসেবে গণ্য করবে না? বলবে না, কিরে এতদিন তোদের ক্ষমতায় রাখলাম আমি, আমার সেনাবাহিনী তোদের ওখানে তোদের পাহারা দিয়ে রাখলো, আর এখন তুই আমার পারমিশন ছাড়া তুই ইরানের সাথে যোগসাজশ করে তুই আমাদের মানে তো শুধুমাত্র তোদের জাহাজটা যেখান থেকে চালানোর ধান্দা করিস। আর আমি 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে বিশাল বিমান নৌবাহিনী বহর এগুলো নিয়ে এসে ইরানকে দমন করার চেষ্টা করছি। এরা তোর উপরে ছড়ি ঘুরাবে বলে এতদিন গজরাতো, এখন তাকে দমন করার জন্য আমি আসছি। তুই আমার পারমিশন ছাড়া আমি তোদেরকে বাঁচিয়ে রাখলাম, আমি তোদের জনগণের হাত থেকে রক্ষা করছি, নইলে জনগণ তোদের পিটিয়ে 5 ছাল তুলে দিত, হাড্ডি গুড্ডি সব একেরকম করে দিত, খুঁজেও পাওয়া যেত না। আর আমাকে সাইড করে তুই এখন ইরানের সাথে দোস্তালি করতে যাস? আচ্ছা ঠিক আছে হারামজাদা। এই জন্যে ডোনাল্ড ট্রাম্প খেপছে, বুঝছেন? ডোনাল্ড ট্রাম্পরে অনেকে অপছন্দ করে, বাট মাঝে মাঝে এই ধরনের রুড কড়া হুমকি এগুলো কিন্তু এদের প্রয়োজন আছে। এরা ভদ্র ভাষা তো বোঝে না। আরব দেশগুলোর লোকজন শাসক, এরা কিন্তু ভদ্র না, এরা প্রচণ্ড অসভ্য। এগুলো তো এই সমস্ত দেশে, এবং আরবরা বেসিক্যালি বাই ডিফল্ট ভীষণ অসভ্য, আনসিভিলাইজড, আনকালচার্ড, এবং ওদের আসলে তো কোনো কালচারই নেই। যারা বাংলাদেশ থেকে যে মুমিন মুসলমান দেখেন যে ধর্মীয় কারণে সৌদি আরবে কাজ, মানে এমনিতে সৌদি আরবে কাজ করতে যায়, বাট ধর্মীয় কারণে তো সৌদি আরবকে প্রচণ্ড সম্মান করে, ইজ্জত করে, তাই না? মক্কা মদিনা ওখানে এমন একটা লোক আপনি পাবেন না যে এই সৌদি আরব থেকে ফিরে বলবে যে সৌদি আরবের লোকজন ভদ্র সভ্য। না, তার কারণ হচ্ছে বাংলাদেশের লোক মাত্রই, তা সে ধনী হোক আর গরিব হোক, শ্রমিক হোক আর হাই অফিসিয়াল হোক, ওরা তাদেরকে ফকির মিসকিন হিসাবে ডাকে, বুঝছেন? এখানে কিন্তু ওই যে মুসলমান মুসলমান ভাই ভাই এই ফর্মুলা নাই। কিন্তু এরপরেও বাংলাদেশের মুমিন মুসলমানদের যে চোখ কেন ফোটে না, এটাই আমি বুঝি না। এই সৌদি আরবের লোকজন তাদেরকে যে ফকির মিসকিন হিসাবে গালিগালাজ করে, একটু এদিক ওদিক হলে পিটানিও দেয়। আমরা এরকম অনেক ভিডিও দেখছি। আর নারীগুলাকে বাংলাদেশ থেকে এই যে কাজ করতে যায়, তাই না, তাদেরকে তো রেপ করে পেট বাজিয়ে দিয়ে, মানে গর্ভবতী বানিয়ে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। তো এইগুলো দেখার পরেও বাংলাদেশের পাবলিক বোঝে না যে ইসলাম আসলে কী জিনিস। ইসলাম আসলে কী জিনিস? ওই যে সৌদি আরবে কি শরিয়া বিধান চালু না? তো বাংলাদেশের মেয়েরা ওখানে কাজ করতে গেলে তাদেরকে তো রেপ করে, এবং তারা বলে তুই তো দাসী, এই জন্যই তোকে তোর সাথে যৌন সঙ্গম করেছে, তোরা কি রেপ করছে কি? দাসীর সাথে যৌন সঙ্গম তো হালাল। এইগুলো ওদের বললে ওরা শোনে, ওরা এসে বলে, বলার পরও বাংলাদেশের মানুষ শুনেও না না না, কিছু কিছু সৌদি আরবের লোকজন প্রচণ্ড অসভ্য বর্বর, তারা বস্তুতে এই কাজ করে এবং ইহার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এইভাবে বিষয়টাকে করে এড়া যায়। তো যাই হোক, আসল কথা যেটা এখানে বলা হচ্ছে যে এই আরবের লোকজনেরও তো আসলে সভ্যটভ্য হয় নাই, এবং নিজেরা ওই মানে তেলের টাকার গরমে অনেক ক্ষেত্রে নিজেদেরকে অনেক শেয়ানা মনে করে। তো এদের সাথে ভাই সবসময় কূটনৈতিক ভাষা বা ভদ্র ভাষা সবসময় কি আদৌ এরা ভদ্র ভাষা বোঝে না। যে ভাষা বোঝে ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই ভাষায় প্রয়োগ করে বলছে, ফাজলামি করলে তোমার এই রাজপ্রাসাদটা শুদ্ধ একের মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে বোমা দিয়ে। একেবারে জেনুইন কথা বলছে। আমার কথাগুলো শুনতে আপনাদের খুব তিতা লাগলো না? বাস্তব কি আমি কি একটা ভুল কথা বললাম? এই আরব দেশগুলোর সাথে আমেরিকার খুব বন্ধুত্ব না? তো তাই যদি হয় তাহলে হঠাৎ করে এই ওমানের ওপরে এসে বোমা মারার কথা বলছে কেন এই আমেরিকা? আপনারা বুঝেন না ঘটনা কি? এই ওমানের যে আমির, তাকে নিরাপত্তা দিল দশকের পর দশক ধরে, আর এরা বংশ পরম্পরায় আমির হয়ে
রাজপ্রাসাদে বিলাসবহুল জীবন যাপন করে, তাই না? জনবিচ্ছিন্ন এবং অজনপ্রিয় এইসব লোকজন। এইখান থেকে আমেরিকার সেনাবাহিনী যদি চলে যায়, আজকে যদি চলে যায়, জাস্ট তার পর মুহূর্তে ওই দেশের লোকজন রিভল্ট করে এই সমস্ত আমিরদেরকে ওদের ঘর থেকে মাথা চুল ধরে টেনে হেঁচড়ে রাস্তায় পেদানি দিয়ে একেবারে হাড্ডি গুড্ডি একেবারে পুরো নিশ্চিহ্ন করে দিবে, এমনই অবস্থা। হ্যাঁ, তো এই অবস্থা থেকে বাঁচিয়েছে কি আমেরিকা? আর এখন আমেরিকার কথা বাদ দিয়ে তুমি ইরানের সাথে দোস্তালি করতে যাও, বিষয়টা কিন্তু এটাই। আপনারা একটু চিন্তা করে দেখেন, বিষয়টা কিন্তু ভিন্ন অন্য কিছু না। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।